গ্রামটির নাম ছিল শান্তিপুর। গ্রামটা দেখতে অনেক সুন্দর ছিল। সেই গ্রামে একটাই বড় রাস্তা ছিল। সেই রাস্তার পাশেই ছিল এক বিশাল বটগাছ। আর সেই গ্রামে এক গরিব পরিবারে বাস করত হাবিবা নামে এক মেয়ে। তার বাবা অন্যের জমিতে দিনমজুরির কাজ করত। শান্তিপুর গ্রামে সবথেকে সুন্দর মেয়ে ছিল হাবিবা। হাবিবা এই গ্রামের জমিদারের ছেলেকে ভালোবাসতো। একদিন বিকেলবেলা আরিফ হাবিবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আরিফ, শোনো, তোমাদের বাড়িতে আমাদের এই সম্পর্কের কথাটা বলো, যদি মেনে নেয়। হ্যাঁ, মাকে তো বললাম, কিন্তু কোনো তো উত্তরই দিল না। এখন আমি বা কি করতে পারি বলো? তোমাদের পরিবারে যদি মেনে না নেয়, তখন আমরা কি করব? চলো না, আমরা দূরে কোথাও চলে যাই। এসব তুমি কি বলছো হাবিবা? এই গ্রাম থেকে চলে গেলে আমরা কোথায় থাকবো? তুমি এত ভীতু কেন? এত ভয় পেলে কি চলবে? চলো, আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাই। ঠিক আছে, তুমি বলছো যেহেতু আমরা গ্রাম ছেড়ে চলে যাব। আরিফ আর হাবিবা যখন কথা বলছিল, তখন জমিদারের এক লোক তাদের দেখে নেয়। তারপর সঙ্গে সঙ্গে সেই কথাটা জমিদারের কানে পৌঁছে দিল। সেদিন রাতে ওরা দুজন যখন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় জমিদার বাবু তার চেলাপেলাকে নিয়ে তাদের ধরার জন্য বেরিয়ে পড়ে। আর জমিদার বাবু মনে মনে ভাবছিল যে আজ হাবিবাকে একটা উচিত শিক্ষা দেবে। ঠিক সেই সময় জমিদার বাবু আর তার লোক হঠাৎ করে তাদের সামনে এসে পড়ল। তাদের দেখে ওরা দুজনেই অনেক ভয় পেয়ে গেল। তারা এখন কি করবে না করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। ঠিক সেই সময় জমিদার বাবু বলে উঠলেন, শোন বাবা আরিফ, তুই আমার একমাত্র ছেলে। তুই চলে গেলে আমার কি হবে? আসলে বাবা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, তাই আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি। ঠিক আছে বাবা, তুই বাড়ি চল আগে, আমি তোর বিয়ে দিয়ে দেব। আগে তুই শহর থেকে পড়াশোনাটা শেষ করে আয়। এই কথা শোনার পর আরিফ আর হাবিবা অনেক খুশি হয়ে গেল। এদিকে আরিফ তার বাবার কথা মতো শহরে পড়াশোনা করতে চলে গেল। এদিকে আরিফ যেদিন শহরে চলে গেল, সেদিন রাতেই আরিফের বাবা হাবিবাকে একটা বড় বটগাছের সঙ্গে বেঁধেছিল। তারপর সে বলল, এই মেয়ে, তুই আমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছিলি। তোর সাহস হয় কিভাবে আমার ছেলেকে ভালোবাসার? তোর বাবা সামান্য একজন দিনমজুরের কাজ করে। তুই ভাবলি কি করে যে তোর সঙ্গে আমার ছেলের বিয়ে দেব? তারপর জমিদার বাবু হাবিবাকে ওই বটগাছে বাঁধা অবস্থায় সেই বটগাছের নিচে আগুন লাগিয়ে দিল। না, আমায় মেরো না, আমার খুব জ্বালা করছে। কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। এদিকে সবাই এই দৃশ্য দেখছিল, কিন্তু গ্রামের সবাই জমিদার বাবুকে অনেক ভয় পেত, তাই তারা কেউ ওকে বাঁচাতে আসলো না। তারপর সবাই সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর হাবিবা সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তারপর হাবিবার শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে করে সেই বট গাছে মিলিয়ে গেল। এদিকে হাবিবাকে মারার কিছুদিন পর সেই বটগাছের নিচে একটা মৃতদেহ লক্ষ্য করা যায়। ঠিক তার পরের দিন ওই বটগাছটার নিচে আরও একটা মৃতদেহ পাওয়া গেল। পর পর এই দুটো মৃতদেহ দেখে গ্রামের মানুষ বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই হাবিবার আত্মা।
সেদিনের পর থেকে গ্রামের কেউ রাত্রিবেলায় ওই বটগাছের তল দিয়ে চলাফেরা করতো না। গ্রামের সবাই সন্ধ্যার আগে নিজেদের কাজ সেরে বাসায় ফিরত। একদিন রাতে বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, সেই সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল। রাতটা কেমন জানি ভয়ানক লাগছিল। সেদিন রাতেই সজীব নামে এক চোর সে চুরি করার জন্য বেরিয়ে পড়ল। সে মনে মনে অনেক খুশি ছিল, এই ঝড় বৃষ্টির রাতে চুরি করতে কোনো অসুবিধে হবে না, আর গ্রামের কোনো মানুষজন কোনো আওয়াজও পাবে না। সজীব যখন বটতলার সামন দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কে যেন সজীবের নাম ধরে ডাকছিল। এই সুজি, তুই আজকেও চুরি করতে যাচ্ছিস? কে ওখানে? আমাকে এমন করে ডাকছো কেন? সাহস থাকে তো আমার সামনে এসে কথা বলো, লুকিয়ে থেকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না। তখনই সজীব যে দৃশ্য দেখলো, দেখেই যেন তার গা শিউরে উঠল। ওই জমিদার বাবু যখন আমাকে আগুন দিয়ে পুড়িয়ে মারছিল, তখন তো গ্রামের কেউ আমাকে বাঁচাতে আসলো না। তারপর হাবিবা সজীবের কোনো কথাই শুনল না, সজীবকে মেরে মাটিতে ফেলে রাখছিল। সজীবের মাথা একদিকে, দেহ আর একদিকে। বৃষ্টির সাথে সাথে সজীবের শরীরের রক্ত ছড়িয়ে ছিটকিয়ে পড়ে আছে। পরের দিন সকালবেলা গ্রামের মানুষজন যখন সজীবের মৃতদেহ দেখল, তখন সবাই অনেক আতঙ্কিত হয়ে গেল। সবাই এটা ভাবছিল যে হয়তো হাবিবার আত্মা সবাইকে এমন করে মারতেছে। তারপর গ্রামের মানুষ ভাবলো যে এই গ্রামে আর থাকা যাবে না। ঠিক সেই সময় আরিফ শহরে পড়াশোনা শেষ করে বাসায় ফিরে আসছিল, আর একের পর এক মৃত্যুর ঘটনা শুনে সে অনেক কষ্ট পেল। কিন্তু কেউ হাবিবার মৃত্যুর কথা তাকে জানালো না। বাবা, তোমার দেয়া কথা মতো আমি শহর থেকে পড়াশোনা শেষ করে এসেছি, তাই এবার তুমি তোমার কথাটা রাখো। তোর জন্য আমি একটা ভালো মেয়ে ঠিক করে রেখেছি, আর হাবিবা তোকে কোনো দিন ভালোবাসেনি। অনেক দিন আগে ওর বিয়ে হয়ে গেছে, বুঝলি? তার বাবার মুখে এই কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বাবার কথা সে কিছুতেই বিশ্বাস করল না। সেই রাতে আরিফের কোনোভাবেই ঘুমাচ্ছিল না। সে বাইরে বেরিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করলো। তারপর সে মন খারাপ করে সেই বটগাছের নিচে বসেছিল। ঠিক তখনই সে হাবিবার কান্নার আওয়াজ শুনতে পেল। এই রাতের বেলা এমন কান্নার আওয়াজ শুনে আরিফ অনেক ভয় পেয়ে গেল। আরিফ, তুমি এসেছো? কে তুমি? এই রাতের বেলা একা একা কান্না করছো কেন? আর গলার স্বরটা শুনে হাবিবা মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছো, আমি হাবিবা। আমি আর বেঁচে নেই আরিফ, তোমার বাবা আমাকে মেরে ফেলেছে। তারপর হাবিবা আরিফকে সব কিছু খুলে বলল। এই সব কথা শুনে আরিফের চোখ দিয়ে যেন জল পড়তে শুরু করলো। এটা তোমার আর আমার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে। তোমার আত্মার মুক্তি কামনা করি, আর তোমার এই অবস্থা যারা করেছে তাদের আমি উচিত শিক্ষা দিব। আমার কি সৌভাগ্য, আমি মরার পরেও তোমাকে দেখতে পেলাম, এতে আমি অনেক খুশি। তার পরের দিন সকালে গ্রামের সবাই সেই বটগাছের নিচে উপস্থিত হয়েছিল। গ্রামের সবাই নিজেদের ভুল বুঝতে পারলো, আর সেদিন যদি গ্রামের সবাই হাবিবাকে বাঁচাতে আসতো, তাহলে হয়তো এইভাবে তার মৃত্যু হতো না।
এদিকে জমিদার বাবুও বটগাছের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছিল। গ্রামের সবার এই পরিস্থিতি দেখে হাবিবার অনেক মায়া হলো। তারপর হাবিবা সবাইকে ক্ষমা করে দিয়ে সে চিরতরের জন্য চলে গেল।